দেখতে হবে, সেটি উনি বলেছেন আর কি। ইকবাল ভাই, আমি কি একটা বিরতি নিয়ে আসি? বিরতি নিয়ে আসার পর আপনি আমাদেরকে এই ব্যাপারটি যেটি শওকত ভাই বললেন সেটি জবাব দিবেন। আমরা আপনার তার সাথে যুক্ত করতে চাই যে টানা অবরোধ কার্যদিবস হরতালে অনেকটা বিরতি টেনে সিরিয়াসলি সিটি কর্পোরেশন নির্বাচনে ব্যস্ত রয়েছিল বিএনপি। আমরা সাধারণ মানুষ স্বস্তি পেয়েছিলাম, কিন্তু আমরা আরো একটি হরতাল দেখলাম খালেদা জিয়ার গাড়ি বহরের উপর। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরলাম আজকের বাংলাদেশ। ইকবাল ভাই, আপনি বিরতির আগে বলতে চাইছিলেন, আমি শুধু যোগ করেছিলাম যে টানা হরতাল অবরোধ বাদে সিটি নির্বাচনে ব্যস্ত হয়েছে বিএনপি। আবারও আমরা একটা হরতাল দেখলাম, আমরা স্বস্তি পেয়েছিলাম। স্বস্তি থেকে আপনি কতদূর সেই স্বস্তি দেখছেন? না, তার আগে জি, শওকত ভাই, মাহমুদ সাহেবের আমি পার্লামেন্টারি ভাষাতে বলবো, অসত্য ভাষণের কোনো উত্তর দেব না আমি, কারণ আমি মিথ্যাচার বলবো না, আমি অসত্য বলবো। যে তথ্যগুলো তিনি দিলেন সে তথ্যগুলো কিন্তু সঠিক নয়। যেমন তিনি বললেন যে সরকারি দল গণভবনে বসে ঘোষণা দিলেন। শওকত মাহমুদ সাহেব কিন্তু বেগম খালেদা জিয়ার বাসায় উনি গিয়েছেন, ওনার প্রধান যে নির্বাচন সমন্বয় আমাদের অধ্যাপক এমাজউদ্দিন সাহেব, ওনারা গিয়েছেন, বসে থেকে সেখানে সিদ্ধান্ত নিচ্ছেন এবং তারপরে এসে কাজ করছেন। তো একটা সুবিধা কি আমাদের দেশে সকল দোষ হলো সরকারের, আর সকল দায়দায়িত্বহীন ব্যবহার করার অধিকার হলো যারা বিরোধী থাকবেন তাদের। এটা ওনারা যখন ক্ষমতায় যাবেন তখন ওনাদেরকেও এইটাই ফেস করতে হবে, আবার অন্যরা যখন ক্ষমতার বাইরে থাকবেন তারা এই দায়িত্বহীনতার অধিকার ভোগ করবেন। কিন্তু আপনি চমৎকার বলেছেন, কিন্তু আমি যতদূর বুঝেছি শওকত ভাই বলেছেন যে এটি শুরু করেছেন সরকারি দলের পক্ষ থেকে, কারণ গণভবন থেকে এই মনোনয়ন প্রক্রিয়াটি দেওয়া শুরু হয়েছে। শওকত ভাই কিন্তু বলেন নাই যে তার দলের পক্ষ থেকে এটি করা হয় নাই, উনি বলেছেন এটি শুরু হয়েছে। কারণ শুরু কিভাবে হলো? কারণ আনিসুল হক সাহেব এসে বেরিয়ে বলেছে যে প্রধানমন্ত্রী তাকে আশীর্বাদ দিয়েছেন, আজম নাসির বলেছেন যে প্রধানমন্ত্রী তাকে মনোনীত করেছেন। হ্যাঁ, এটা প্রশ্ন হলো যে তারা যদি প্রধানমন্ত্রীর সাথে, প্রধানমন্ত্রী একটি দলেরও প্রধান, জি জি জি, তিনি একটি দলেরও প্রধান। আমি এখানে আরেকটা প্রশ্ন তুলতে চাই। আজকে আচরণ বিধির কথা যেটা বলা হয়, ধরুন আজকে আওয়ামী লীগের প্রধান হিসাবে যেহেতু তিনি প্রধানমন্ত্রী, তিনি বের হতে পারছেন না আচরণ বিধি অনুযায়ী, কিন্তু বিএনপির প্রধান হিসেবে তিনি বের হতে পারছেন আচরণ বিধিতে নাই বলে। এখন প্রশ্নটা হলো যে আপনার পক্ষে বেগম খালেদা জিয়া নামতে পারছেন, আপনি তার প্রার্থী হিসাবে, যেহেতু তিনি আচরণ বিধির মধ্যে পড়ছেন না। আমার পক্ষে প্রধানমন্ত্রী, তিনি আমার দলের যদি প্রধান হন, তিনি নামতে পারছেন না প্রধানমন্ত্রী হিসাবে। তাহলে আচরণ বিধিতে লেভেল প্লেইং গ্রাউন্ডে কে বেশি গেইন করলেন? না, বিএনপি আওয়ামী লীগ তো সমান দল না। আমি যদি সরকারি দলের শীর্ষ নেতৃবৃন্দের কথাই কোট করি, বিএনপি কে তো এখন ফরমালিন দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। বিএনপি তো ইভেন সংসদেও বিরোধী দল না, তো বিএনপির নেত্রী নামলো নির্বাচনের জন্য, অসুবিধা কি? এটা তো না, এটা আপনারা আপনাদের দল থেকে, আপনাদের দল থেকে আপনি যত সহজে না, আমি বিএনপি আওয়ামী লীগকে এক সমান বলবো কেন? একটি জিনিস হলো কি, বাংলাদেশে দুটি প্রধান দল আছে, এখন প্রধান দলের দুজন শীর্ষ নেত্রী আছেন, তাদের যে একটা পাবলিক যে অবস্থান আছে সেটি কিন্তু অন্যদের বেলায় সেটা প্রযোজ্য নয়। কিন্তু রাইট, আজকে আচরণবিধিতে সরকারি দলের মন্ত্রীরা, সিনিয়র নেতারা, যারা মন্ত্রী, কারণ সিনিয়র নেতারা সবাই প্রায় মন্ত্রী, তারা কেউ নামতে পারছেন না। রাইট, প্রধানমন্ত্রী তো নামতেই পারছেন না। রাইট। অপরদিকে কিন্তু বিরোধী দল বলতে আমি বলতে চাচ্ছি প্রতিপক্ষ হিসাবে বিএনপির শীর্ষ নেতৃত্ব নামতে পারছেন, প্রেস কনফারেন্স করতে পারছেন, এমনকি বেগম খালেদা জিয়া আজকে ভোট চাইতে পারতেছেন, সবই করতে পারতেছেন। লেভেল প্লেইং গ্রাউন্ডটা কিন্তু এখন মূলত ইয়ের পক্ষে। যেমন ধরুন আজকে ওনার গাড়িতে হামলা হয়েছে, সে হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা মিডিয়াতে আপনি দেখুন যে একটা হাইপ হয়ে যাচ্ছে, মিডিয়াতে আলোড়ন সৃষ্টি হচ্ছে। তো এখন যেটি আমি বলতে চাই সেটি হলো যে আপনি সারা দেশে একটি কর্মকাণ্ড যেটি করেছিলেন, সেই কর্মকাণ্ডের বিষয়ে একটি বার কোনো মুখ খুললেন না। আজকে আমি আবার বলতে চাই যে সব
শপারদের কাছ থেকে, দোকানদারদের কাছ থেকে আপনি ভোট চাইতে গেলেন, সেই দোকানদারদেরকে কিন্তু গিয়ে আপনি দুঃখ প্রকাশ করলেন না যে দুঃখিত আমি যে আপনাদের দোকান অনেকদিন বন্ধ ছিল আমাদের প্রোগ্রামের কারণের জন্য আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেটা ভুলে গিয়ে আমাদেরকে ভোট দিয়ে আপনি আগে বলেছেন। এবং আমার কাছে এটি মনে হয় যে জনগণ, ভোটার, জনগণ এটি বিচার করবেন, সেটি জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। এখানে আরেকটি জিনিস যেটা হচ্ছে, আপনি যেটা হরতালের কথা বললেন, এটা তো স্বাভাবিক। তারা হরতালের রাজনীতিতে বা এই নাশকতাতে এখন একটি অভ্যস্ত হয়ে গিয়েছেন। এবং যে ঢাকা এবং বলা হয়েছে হামলা হয়েছে, হামলাতে কিন্তু পরবর্তীতে কিন্তু বিএনপির কর্মীরাও কিন্তু কিছু গাড়ি ভেঙেছেন, সেটাও কিন্তু মিডিয়াতে এসছে। কিন্তু আজকে হরতালটা দিয়েছেন ঢাকার বাইরে এবং চট্টগ্রামের বাইরে, তারা দিয়েছেন সারা দেশে। এখন প্রশ্নটা হলো যে একটি ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে যেন আপনি বসেছিলেন কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আপনি হরতালটা আবার দিতে চাচ্ছেন। আমি মনে হয় যে শওকত ভাই এটি নিশ্চয়ই জবাব দিবেন। হামলা হলো ঢাকায়, কিন্তু ঢাকা এবং চট্টগ্রামকে হরতালের বাইরে রাখা হলো, এটির কারণটা কি আপনি যদি বলেন? মূলত হচ্ছে যেহেতু এখানে নির্বাচন আর কয়েকদিন পরে, এবং বিএনপি নির্বাচনে অংশ নিয়ে ভালোভাবে অংশ নিতে চায়, একটা সুস্থ নির্বাচন হোক এই প্রত্যাশা করে। বিএনপি মনে করেছে একদিন এই শহরে হরতাল দেওয়ার চাইতে হামলার প্রতিবাদে সাধারণ মানুষের ক্ষোভটা নির্বাচনের এলাকার বাইরে থেকে আসুক। নির্বাচনের মধ্যে যদি এই ক্ষোভরা প্রকাশের একটা সুযোগ হয়, তাহলে এটা নির্বাচনকে বিঘ্নিত করতে পারে পরিষ্কার। এবং বিএনপির উপর একটা দোষ চাপানোর অপচেষ্টা হবে যে বিএনপি নির্বাচনকে বিঘ্নিত করার জন্য এই হরতালটা ডেকেছে। পরিষ্কার। এখন বিএনপি নির্বাচনে অংশ নিতে চায় খাস দিলে, পরিষ্কার নিয়তে, কিন্তু এটা সরকারের ভালো লাগছে না। সরকার চাচ্ছে আমি একটা নির্বাচন দিয়েছি, ওই শেখ হাসিনা একবার বলেছিলেন না যে 2005 জানুয়ারি যে বিএনপি এলে তো কয়েকটা সিট দিতাম, তো এখানে বিএনপি আছে কিছু কাউন্সিলরের সিট দেবো, এটা নিয়ে এত মানে শক্তভাবে বিএনপি আঁকড়ে ধরলো কেন নির্বাচনকে, যে আমি নির্বাচন করব, মেয়র প্রার্থী দিলাম? এটা সরকারের মধ্যে একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে বলে আমার কাছে মনে হয়েছে। আর আপনি ইকবাল ভাই একটা কথা দুবার বলেছেন যে দোকানদাররা ওনাকে বলল, জিজ্ঞেস করতে পারেন, করেছেন, কিন্তু আমি যতটুকু জানি দোকানদাররা এই কথা বলেছেন। আমি কিন্তু সেটা বলিনি। বলেন না, আমি বলেছি যে বেগম খালেদা জিয়া কল্পিত না। আমার কথাটাকে যদি আপনি বিভ্রান্তিমূলক, আমি বলেছি যে ওনার অধিকার আছে দোকানদারদের কাছ থেকে ভোট চাওয়ার, কিন্তু উনি যদি একজন নেত্রী হিসাবে যদি তাদেরকে এই কথাটি বলতেন যে আজকে যে দোকানগুলো 2 মাস 3 মাস বন্ধ ছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি দুঃখিত আপনাদের কাছে, তবে এটা আপনারা ভুলে গিয়ে আজকে সরকারের বিরুদ্ধে আপনাদের ক্ষোভ প্রকাশ করে আমার দলের প্রার্থীর পক্ষে ভোট দেন, আমি মনে করতাম এটা অত্যন্ত নেত্রী হিসাবে তিনি একটি ভালো কাজ করেছেন। আমি তো যেটা শুনেছি, দোকানদাররা বলেছে যে আপনি যে আন্দোলন শুরু করেছেন আন্দোলন চালিয়ে যান, এতে আমাদের সাময়িক কষ্ট হতে পারে, কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু কোনো গণতন্ত্র পুনরুদ্ধার হতে পারে। কিন্তু কোনো মিডিয়াতে, মানে কোনো মিডিয়াতে আপনার এই কথোপকথনের এই সুযোগ তো আপনি সেখানে তো মিডিয়ার প্রবেশেরই সুযোগ ছিল না, কারণ ছোট্ট দোকানে কথা হয়েছে। আমার কথা হচ্ছে যে এই বিষয়গুলো রাজনৈতিক নেতা নেত্রীর তারা জবাবদিহিতার মধ্যে পড়তেই পারেন, কিন্তু জবাবদিহিতার প্রক্রিয়া যদি একটি বলদর্পিতা বা দা কুমড়া নিয়ে জবাব আনতে যাই, এটা তো মনে হবে যে, এবং প্রধানমন্ত্রী যদি আগের দিন বলেন যে জনগণ এইভাবে ধরতে পারে, তাহলে তো মনে হচ্ছে যে তিনি পাঠিয়েছেন। না জনগণ প্রধানমন্ত্রী আসলে প্রশ্ন করে কথা বলেছিলেন। আমরা এটা বিরতি নিচ্ছি, নিরপেক্ষভাবে আপনি করতে দেন, এবং নির্বাচন আমরা আশা করব নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এই ঢাকা চট্টগ্রামের মানুষ এই আন্দোলনের প্রতি সমর্থন করেছে কি করে নাই, তারা বিরক্ত হয়েছে না আন্দোলন চালিয়ে যেতে চাইছে, এই ফলাফলটুকুর জন্য আমাদের একটা সুযোগ দেওয়া উচিত। শওকত ভাই, আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আপনাকে তার আগে এক মিনিট আমি বলতে চাচ্ছি, সেটি হলো যে আজকে যে কর্মকাণ্ডগুলো করা হলো এই 3 মাস ধরে, সেখানে আপনার অধিকার আছে বাসে আগুন দিয়ে দেওয়ার, আর সরকারের উপরে দোষ চাপিয়ে দেবেন যে সরকার আজকে রক্ষা করতে হবে মানুষের ক্ষোভ থেকে আপনাকে রক্ষা করার জন্য। আপনি কিন্তু মানুষকে ক্ষুব্ধ করেছেন,
মানুষ নিন্দা জানিয়েছে, মানুষ প্রত্যাখ্যান করেছে এই 9 মাস, এই 3 মাসের, আমরা যে 3 মাসের যে রাষ্ট্রকাঠামোতে ব্যক্তি- বাস করি সেই রাষ্ট্রকাঠামোতে সরকার রাষ্ট্রের দায়িত্ব না, না, ইকবাল ভাই। না, ওনার বাড়ির এটা- সামনে এটা লোক রাষ্ট্রকাঠামোতে- পাঠিয়ে এটা রাষ্ট্রকাঠামোতে ঢিল মেরে কত কি না করা হয়েছে আজকে 3 মাসে। এটা তো নতুন নয়। আপনারা যখন সরকারে ছিলেন তখন কি করেছিলেন? আমরা আসলে পুরনো- কিন্তু পুরনো পাশাপাশি কথাগুলি আর বলবেন, তুলতে চাই না। না না, শওকত পাশাপাশি ভাই- বলবেন। শওকত ভাই, আমি একটা বিরতি নিয়ে এসে আপনার কাছে জানতে চাইবো যে প্রফেসর এমাজউদ্দিন আহমেদ একটি প্রকাশিত সাক্ষাৎকারে নির্বাচনের সময় শক্তিশালী একটি নির্বাচন কমিশনের উপর জোর দিচ্ছেন বেশি। এটি কি বিএনপির ভাষ্য কিনা? বিএনপি কি শক্তিশালী নির্বাচন কমিশনকে নির্দলীয় সরকারের সাবস্টিটিউট হিসেবে দেখছে কিনা? আমরা বিরতির পর এটা কি যদি ঢাকার এই নির্বাচনকে সামনে রেখে ঢাকা নির্বাচনকে সামনে রেখে তিনি এটি বলেছেন, এটি কি আসলে বিএনপির পরিবর্তিত পরিস্থিতি কিনা? আপনি কি বলবেন এই সম্পর্কে? আমরা একটা বিরতি নিয়ে আসছি আপনার কাছে।